দেখেন বোরের পরমাণু মডেলটাকে আমরা তিনটা স্বীকার্য বা তিনটা মতবাদের উপর ভিত্তি করে আলোচনা করতে পারি। প্রথমটা হচ্ছে শক্তিস্তর বিষয়ক মতবাদ। আপনি যদি এই মতবাদগুলার নামগুলো একটু খেয়াল করেন, ওই নামের মধ্যেই ওখানে আপনার বলা হয়েছে কি সেটা বুঝতে পারবেন। শক্তিস্তর বিষয়ক মতবাদ। আচ্ছা, শক্তিস্তর বিষয় মানে সংক্ষেপে লিখলাম। অর্থাৎ রাদারফোর্ড বলছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলা ঘুরে, বাট কক্ষপথের কথা বলে নাই। কিন্তু বোর বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে কি করে, আবর্তন করে। আর এই কক্ষপথগুলোকে আমরা বলি স্থির কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা অরবিট, যেগুলোকে আমরা 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করি, অথবা KLM এভাবে অ্যালফাবেট দিয়েও কি করতে পারি, প্রকাশ করতে পারি। তার মানে কক্ষপথ সম্পর্কে কে ধারণা দেয়, বোর। বা কক্ষপথ সম্পর্কে কোন মডেল থেকে ধারণা পাওয়া যায়, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে প্রথম মতবাদটা হচ্ছে শক্তিস্তর বিষয়ক মতবাদ, যেখানে কক্ষপথ সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় মতবাদটা হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এই মতবাদে বলা হয়েছে যে যে কোনো কক্ষপথে ঘূর্ণনশীল একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr, এটা হবে nh ডিভাইডেড বাই 2π এর সমান। এখানে এই যে mvr, এটা অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগকে বুঝাইতেছে। n হচ্ছে কক্ষপথ, ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথে থাকে n এর মান আমরা 1 বসাবো, দ্বিতীয়তে থাকলে 2, তৃতীয়তে থাকলে হচ্ছে কি 3। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা আমাদের ক্লাস 9 থেকে মুখস্থ থাকে, 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। আর পাই হচ্ছে আমরা জানি 3.1416। এখন এখানের ম্যাথ আপনার ক্যালকুলেটর দিয়ে করার প্রয়োজন হবে না, কারণ ঢাবিতে যেহেতু আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে কেমন ম্যাথ দিতে পারে। ধরেন আপনাকে বললো যে দ্বিতীয় কক্ষপথে অবস্থানরত বা দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণনশীল একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। এখন থেকে আমাদের ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে nh ডিভাইডেড বাই 2π। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা, যে কৌণিক ভরবেগ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2π। আপনাকে কোশ্চেনে বললো যে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণনশীল একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো দ্বিতীয় কক্ষপথ n এর মান 2 বসান, তার মানে আনসারটা হচ্ছে h/π, এবং অপশনে আপনার এটা অবশ্যই থাকবে। এখন আপনাকে যদি বলে তৃতীয় কক্ষপথ, তাহলে আনসারটা হবে 3h ডিভাইডেড বাই কি 2π। চতুর্থ কক্ষপথ বললে 4h ডিভাইডেড বাই 2π, বা আমরা কাটাকাটি করে লিখতে পারি 2h ডিভাইডেড বাই π। তো এখানে সম্ভাবনা খুব কম যে আপনি h এর মান, n এর মান, π এর মান বসায় কৌণিক ভরবেগের মানটা সংখ্যায় বের করবেন, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। যদি এই ফর্মুলা থেকে ম্যাথ দেয়, তাহলে এই টাইপেরই ম্যাথ দিবে, যদি আপনি মুখে মুখেই বা ক্যালকুলেটর ছাড়াই কি করতে পারবেন। ওকে, আমাদের 3 নম্বর মতবাদটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি এই মতবাদে কি বলা হয়েছে। এই মতবাদে বলা হয়েছে একটা ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ হতে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারবে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করে, শোষণ করে। একইভাবে একটা ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসতে পারবে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। আর ওই নির্দিষ্ট পরিমাণ শক্তিটা কি, আমরা যদি এই কক্ষপথের শক্তিকে ধরি E1, এটাকে ধরলাম E2, তাহলে অবশ্যই E2 গ্রেটার দেন কি হবে E1, কারণ এটা যদি প্রথম কক্ষপথ হয়, আমরা জানি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় থেকে তৃতীয়র বেশি। তাহলে এই দুইটা কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য হবে E2 - E1, যেটাকে আমরা
ওই যে বিকিরিত বা শোষিত রশ্মির কম্পাঙ্ক থেকেও কি করতে পারি, হিসাব করতে পারি। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদে বলা হয়েছে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে আবার পুনরায় সে নিচের কক্ষপথে বা নিম্ন শক্তির কক্ষপথে ফিরে আসতে পারবে। আর এই যে ইলেকট্রনের এই লাফালাফি, এটাকে বলা হয় আপনার কোয়ান্টাম লম্ফন। ওকে, আচ্ছা আমরা একটু সীমাবদ্ধতাগুলা বলার চেষ্টা করি। আর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ অলরেডি এই সীমাবদ্ধতা থেকে আপনার ঢাবির রিটেনে কোশ্চেন আসছে। এই যে আমরা শক্তিস্তর বিষয়ক মতবাদে বোর কক্ষপথগুলাকে বৃত্তাকার বলছে, বাট অ্যাকচুয়ালি কি কক্ষপথগুলা কি না, বৃত্তাকার না। আবার একের অধিক ইলেকট্রন যদি পরমাণুতে থাকে সেগুলো কক্ষপথে কিভাবে অবস্থান করে সেই সম্পর্কেও ডিটেলসে কি এই মডেলে তেমন কিছু বলা হয় না। আবার এই মডেল দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমরা একটু বলি, যেটা থেকে আপনার এমসিকিউ আসে, সেই পয়েন্টটা হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে। আমরা জানি হাইড্রোজেন ইলেকট্রন কয়টা, একটা। আমরা যদি হিলিয়াম প্লাস লিখি, হিলিয়ামে ইলেকট্রন দুইটা, বাট হিলিয়াম প্লাস ইলেকট্রন কয়টা, একটা। আমরা যদি লিথিয়াম 2+ লিখি, তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে তাদের বর্ণালীকে এই মডেল দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো। বাট একের অধিক ইলেকট্রন যদি থাকে সেক্ষেত্রে আমরা এই মডেল দ্বারা সেই বর্ণালী কি করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। ধরেন আপনার এমসিকিউতে এই চারটা অপশন দেওয়া আছে, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, লিথিয়াম প্লাস। আপনাকে কোশ্চেন করলো যে নিচের কোনটির বর্ণালী বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যাবে না, তাহলে আনসার কি হবে, লিথিয়াম প্লাস। কারণ কি, কারণ লিথিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন, দুইটা। বা আপনাকে চারটা অপশনের মধ্যে তিনটা এমন দিতে পারে যেটার মধ্যে একের অধিক ইলেকট্রন আছে, একটা অপশন দিয়ে যেটার মধ্যে কি আছে, একটা ইলেকট্রন আছে, এবং কোশ্চেনটা করতে পারে যে নিচের কোন বর্ণালী বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যাবে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, যদি ইলেকট্রন একটা থাকে সেক্ষেত্রে সৃষ্ট বর্ণালী এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়, বাট একের অধিক ইলেকট্রন হলে তখন আর সেই বর্ণালী এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। এখানে ইলেকট্রন একটা, এটা ব্যাখ্যা করা যাবে, এখানে ইলেকট্রন একটা ব্যাখ্যা করা যাবে, এটা ইলেকট্রন একটা ব্যাখ্যা করা যাবে, এটা ব্যাখ্যা করা যাবে না, কারণ কি এখানে একের অধিক ইলেকট্রন রয়েছে। আবার বোর পরমাণু মডেলে বর্ণালীর মধ্যে যে সূক্ষ্ম রেখাগুলা পাওয়া যায় সেগুলো সম্পর্কে এই মডেলে কি কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।